আজকে যেটা আলোচনা হবে মেডোরিনাম সেইটা অলরেডি আমাদের আয়োজক ডাক্তার কামরুল ইসলাম মোরা ভাই পত্রিকায় ছাপছেন। আমি দুটো লেকচার দিব 2 দিনে, ফসফরাস আর মেডোরিনাম দুটোই পত্রিকায় ছাপা হয়েছে। পত্রিকা আপনাদের ডেলিভারি দেওয়া হবে, প্রত্যেককে দেওয়া হবে, ঠিক আছে? কারো যদি 2টা লাগে 2টা ডাবল দেওয়া যাবে, মানে অতিরিক্ত ছাপা হয়েছে, ঠিক আছে? খাতা কলম লাগবে না, খাতা কলমটা দয়া করে বন্ধ করেন। টোটাল লেকচারটাই পত্রিকায় ছাপানো হয়েছে, ক্লিয়ার? তো মোস্তাফিজ স্যার একটু বসেন, পরে ছবি পরে অনেক সময় চলে গেছে, বসেন একটু বসেন। আজকে যে ওষুধটি আলোচনা হবে সেটি হচ্ছে মেডোরিনাম, একটি নশোর ওষুধ। আমার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, আমি থাকি ঢাকায়, সাভার হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পড়াই। আমি একটা সংগঠন করি যেটা বিশুদ্ধ হোমিওপ্যাথি চর্চার একটা সংগঠন, হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটি, সেটার আমি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি। আর হোপেস, সেটার আমি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আর আমার নিজস্ব একটা স্টাডি সার্কেল আছে হোমিওপ্যাথি ডাইনামিক কনসেপশন, সেটার আমি পরিচালক। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা আজকে একটা ওষুধ আলোচনা করব, সেটা হচ্ছে মেডোরিনাম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা বিখ্যাত ফল হচ্ছে আম। আমের রাজধানী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 63টা জেলায় 60% আম হয়, আর একাই চাঁপাইনবাবগঞ্জে হয় 40% আম। আমার বাড়ি যেহেতু আমের দেশে, আম নিয়ে কথা না বললে তো একটু বেমানান হয়ে যায়। নশোর ওষুধের প্রায় শেষে দেখে কি আছে? আম, মেডোরিনাম, তারপরে যোগ করেন কি আম, শরীরের নিচে শেষে যোগ করেন আম, মেলান্ডিনের শেষে যোগ করেন আম, ভ্যাকসিনের আম, মানে যতগুলো নশোর ওষুধ আছে শেষে দেখবেন আম আছে। সুতরাং আমার বাড়ি যেহেতু আমের এলাকা, একটু আম নিয়ে আলোচনা করা উচিত, তাইলে মেডোরিনাম আম এসে গেছে, এই তো। সুতরাং আমের আলোচনা হোক। এটি একটি নশোর ওষুধ। উৎস, ক্রিয়াস্থান, কাতরতা, ধাতুদোষ, এগুলো আলোচনা করবো না, কারণ ওগুলো লেকচার থেকে আপনারা পাবেন। হ্যানিম্যান স্যার ওষুধ আবিষ্কার করে প্রমাণ করে গেছেন রোগ লক্ষণের সাথে ওষুধ লক্ষণের যথাযথ মিল। আমি একটা জিনিস বের করার চেষ্টা করেছি যে যতগুলো হোমিওপ্যাথি ওষুধ আছে, প্রত্যেকটা ওষুধের নামে যে বানান, এই বানানে যতগুলো অক্ষর, প্রত্যেকটা অক্ষর দিয়ে একটা করে শব্দ, সেই শব্দের যে অর্থ, সেটাই এই ওষুধের মূল লক্ষণ। মানে আমাদের প্রতিপক্ষরা অনেক সময় সমালোচনা করে, আমাদের এইটা ঠিক, ওইটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল। হোমিওপ্যাথি যে সতত সত্য, তার সব কিছুই প্রত্যেকটা জায়গায় পরতে পরতে মিল আছে। রোগ লক্ষণের সাথে ওষুধ লক্ষণের মিল, এটা তো সারে অনেক আগেই করে গেছেন। আর আপনাদের আমি একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো প্রত্যেকটা ওষুধের নামের বানানে যে অক্ষর, তার মধ্যেই লুকিয়ে আছে ওষুধের মূল কথাটা। তা আমরা আসি, পারবে না? মেডোরিনামের প্রথম অক্ষরটা কি? এম। মুড, মুড অল্টারনেটিভ। মেডোরিনামের রোগীরা ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করে, এদের মতের কোনো স্থায়িত্ব নাই। আমি একটা চিত্র দেখানোর চেষ্টা করছি, আপনারা খেয়াল করেন। কিছুক্ষণ আগে মনটা ভালো ছিল, কিছুক্ষণ পরে মনটা ভালো নাই। ভদ্রলোক এই রাস্তায় সোজা যাওয়ার কথা ছিল, সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু মোড়ে যাওয়ার পরে তার মত চেঞ্জ হয়ে গেছে, না সোজা যাবো না, বাম দিকে যাব। এরা কোনো ডিসিশন নিলে, কোনো মতামত গ্রহণ করলে সেটার উপর স্থির থাকে না, দ্রুতই তাদের মতটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রথম অক্ষরের মধ্যেই, মানে মেডোরিনামের অন্যতম প্রধান একটা লক্ষণ হচ্ছে কি, এরা মত পরিবর্তন করে। তাহলে প্রথম অক্ষরের মধ্যেই সেই কথাটা লুকিয়ে আছে, মুড অল্টারনেটিভ, মত পরিবর্তন। এরপরে আসে ইমোশনাল, এরা খুব আবেগপ্রবণ। তাহলে দ্বিতীয় অক্ষরের মধ্যেও তার যে মূল লক্ষণ সেটা লুকিয়ে আছে। মেডোরিনামের রোগীরা খুব কিন্তু কি ইমোশনাল, আবেগপ্রবণ। রাগ হলে মারাত্মক রাগ হয়, আবার যদি কান্না শুরু করে
সেখানেও মারাত্মক। এদের মেমোরি খুব ডাল, কিছু মনে রাখতে পারে না। কেমন, বাজারে গেছে, অন্য দোকান থেকে তেল চাল কিছু কিনছে, পরের দোকানে সাবান কেনার সময় তেলের বোতলটা রেখে এসছে, অথবা সাবানের টাকাটা পেড করে সাবানটা না রেখে এসছে, বাড়ি এসে গিন্নি বলছে সাবান, বলছে হায় হায় টাকা তো দিয়েছিলাম, প্যাকেটে তো নিইনি, দৌড় দিয়ে আবার দোকানে। অর্থাৎ এদের মেমোরি খুব দুর্বল। তারপরে অবস্টিনেট, এরা খুব একগুঁয়ে জেদি টাইপের। তাহলে পরের অক্ষরের মধ্যেও তার মূল লক্ষ্যটি লুকিয়ে আছে, ও লিখতে হবে না। এই যে এই জন্যই মানুষ একটা দুঃখ করে কথা বলে। আমি বললাম যে পুরা লেকচার সিটটা আপনাদের ডেলিভারি দেওয়া হবে, আবার আপনি লিখছেন, আপনি লিখলে ওইদিকে মন থাকবে, এদিকে থাকবে না। কারো লেখার দরকার নাই তো, আমি যা বলছি তা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। আমি যে লক্ষণগুলো বলছি সেই লক্ষণের ছবি আপনারা ওইদিকে দেখেন, আমি ওইদিকে তাকাইতে পারছি না তো। এরা প্রচন্ড মেজাজি, দেখছেন দুজনে রাগারাগি করছে কিভাবে, এমন ভাবে হা করেছে পুরো একটা নারিকেল মুখের মধ্যে দিয়ে দেওয়া যাবে। এরা প্রচন্ড যখন রাগ করে তখন প্রচন্ড আক্রমণাত্মক রাগ করে। না ঠিক আছে, আমার তাকানো লাগবে না, আমি ল্যাপটপের দিকে তাকাচ্ছি, সমস্যা নেই। রিলিজিয়াস অ্যাফেকশন, এরা ধর্মের প্রতি খুব অনুরাগী, খুব মানে কেউ ধর্মের প্রতি খুবই অনুরাগী। একটা জিনিস খেয়াল রাখবে, প্রপার ছবি অনেক সময় পাওয়া যায় না, ছবিগুলো কখনো প্র্যাকটিক্যাল কোনো মানুষের থেকে নেওয়া, কোনোটা হচ্ছে ইন্টারনেটের। আমি জাস্ট সিনোনিমটা মানে খানিকটা বোঝানোর জন্য, অনেক সময় ছবি হয়তো একটু বেমিল হতে পারে, কিন্তু ভাবটা বোঝানোর জন্য এই ছবিগুলো আপনাদের দেখানো হচ্ছে। হারি, এরা খুব তাড়াহুড়া করে। ভদ্রলোককে দেখেন, অফিস টাইম হয়তো হয়ে গেছে, খুব দৌড়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে। ইম্প্যাটেন্স, এরা খুব অধৈর্য, ছবি আসলে খুবই অধৈর্য। কতটা অধৈর্য দেখেন, ম্যাডাম কারোর জন্য হয়তো অপেক্ষা করছে, ঘড়ি অলে ছিল, ধৈর্য কুলাচ্ছে না, ঘড়ি অল থেকে নামিয়ে বুকে নিয়ে বসে আছে, বুকে নিলে কি টাইম পাস হবে? মানে এরা মনে করে টাইম পাস না, এরা এতটা অধৈর্য যে ঘড়িটা অল থেকে নামিয়ে অলরেডি কাকে করে নিয়ে বসে আছে, তাতেই ভাবখানে এরকম সময় চলে যাবে। এরা খুবই অধৈর্য। তারপরে অক্ষরটা কি দেখেন, আনরিয়াল এভরিথিং সিমস, এরা প্রত্যেকটা জিনিসকে বা অনেক জিনিসকে এরা অবাস্তব মনে করে। সামনে দুজন লম্বা মহিলাকে ফলো করছে, কি ফলো করছে? মহিলা মানুষ এত লম্বা, কেন মানুষ লম্বা হতে পারে না? ওদের কাছে এটা অবাস্তব মনে হয়, এত লম্বা, তাও আবার মহিলা মানুষ, এটা ওদের কাছে অবাস্তব মনে হচ্ছে। ন্যারো থিঙ্কিং, এরা অনেক সময় খারাপ চিন্তা ভাবনা করে। ওই বাচ্চা মেয়েটাকে দেখেন, হয়তো ক্লাসে কেউ তাকে মেরেছে, সে প্ল্যান করছে ছুটি হলে ধাম করে একটা কিল দিয়ে দৌড় দিব, আমাকে যেন ধরতে না পারে। ওই ভদ্রলোক ভাবছে কোথাও একটা খারাপ কিছু করবে, মানে এদের মাথার মধ্যে সবসময় খারাপ চিন্তা ভাবনাটাই বেশি থাকে। মিস্টেক, এরা খুব ভুল করে, বিশেষ করে গণনার সময় মারাত্মক ভুল করে। 2 2 4 হওয়ার কথা 5 লিখে বসে আছে, 5 লিখে বসে আছে। আসেন মূল থিমে। নশড ওষুধের মূল থিমটাই হচ্ছে ডিপ্রেশন, বিষণ্ণতায় ভুগে। নশড ওষুধের যতগুলা রোগী আছে, নশড যতগুলা ওষুধ আছে, এদের পেশেন্টেরা সাধারণত বিষণ্ণতায় ভুগে, মন মরা থাকে, মন খারাপ থাকে। কিন্তু এদের প্রতিক্রিয়া খুব দুঃসাহসী। কিরকম? রাগ হলে আপনার মেরে দাঁত নাক ফাটিয়ে দিবে। কারণটা কি? নশড ওষুধ রোগ জীবাণু থেকে তৈরি। এই যেসব রোগ জীবাণু থেকে তৈরি, এইসব রোগগুলো কিন্তু মারাত্মক। গনোরিয়া কিন্তু সাংঘাতিক মারাত্মক একটা রোগ। তো যে ওষুধটি যে উপাদান থেকে তৈরি, ওই উপাদানের যে বৈশিষ্ট্য, ওই উপাদান থেকে তৈরি ওষুধের বৈশিষ্ট্যটা ঠিক সেম। আপনারা যারা আগে আমার লেকচার শুনেছেন হয়তো কথাটা জানেন, কিন্তু যারা নতুন আজকে যাদের সাথে আমি পরিচিত হচ্ছি আর কি, কাইন্ডলি আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? মানে আমি মরা ধরা মানুষ তো, গলায় জোর কম। আর সকালে মোনা ভাই বেশি খাইতে দেন, অল্প খাওয়াই, সেই কারণে জোর একটু কমে গেছে। তো যেহেতু এই রোগ জীবাণুগুলো খুব মারাত্মক, আক্রমণাত্মক, তাই এই রোগ জীবাণু থেকে তৈরি ওষুধের রোগীদের টেন্ডেন্সি বা আচরণও খুব মারাত্মক হয়। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে কোন 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 মানুষেরা বা কোন কোন বাচ্চারা মেডোরিনামের লেয়ার নিয়ে জন্মায়। সন্তান জন্মের পূর্বে যে সমস্ত বাবা মা বা তাদের পূর্বপুরুষেরা কখনো গনোরিয়ায় আক্রান্ত হয়েছিল, কিন্তু সেই গনোরিয়ার পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ভুল ট্রিটমেন্ট হয়েছে, যে কারণে গনোরিয়া চাপা পড়ে গেছে, ওইরকম বাবা মা বা তার পূর্বপুরুষ, হয়তো দাদা, হয়তো দাদি, হয়তো নানা, হয়তো নানি আক্রান্ত হয়েছিল, তার প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে গনোরিয়া চাপা পড়ে গেছিল। সেই সমস্ত গনোরিয়া চাপা পড়া মানুষদের যে বংশধর যারা জন্মায়, তারা মেডোরিনামের লেয়ার নিয়ে জন্মায়। মেডোরিনামের লেয়ার নিয়ে জন্মায় কেন, সেইটা একটু বলার চেষ্টা করলাম। এর প্রথম শ্রেণীর দুটো লক্ষণ আছে। একটা হলো এদের হাতে পায়ে খুব জ্বালা করে, যে কারণে এরা হাতে পায়ে বাতাস নেওয়ার চেষ্টা করে, ফ্যানের খুব কাছাকাছি বসে থাকার চেষ্টা করে, যাতে হাত পায়ে বাতাস দিয়ে হাত পায়ের জ্বালাটা কমে, একটু ঠান্ডা হয়। আর একটা, গনোরিয়া চাপা পড়ার কারণে যদি কারো উদারাময় দেখা দেয়, মানে হিস্ট্রি দিয়েছে যখন রুগীর, তখন আপনি পাচ্ছেন যে তার উদারাময়ের কারণ কি, না তো কোনো এক সময় গনোরিয়া চাপা পড়েছিল। আপনি এই ক্ষেত্রে যদি মেডো প্রয়োগ করেন, তাহলে তার গনোরিয়াটা দেখা দিবে, তার ডিসেন্ট্রিটা চলে যাবে, গনোরিয়াটা পরে চলে যাবে। যেটা একটু আগে বলছিলাম যে এদের হাতে পায়ে খুব জ্বালা করে, যে কারণে এরা পাখার বাতাস নেওয়ার চেষ্টা করে। খেয়াল করেন, ভদ্রলোক হাতে পায়ে বাতাস নেওয়ার চেষ্টা করছে। মেডোরিনামের রোগীর প্রপার ছবি পেলে ভালো হতো। এটা আমার বাসার কেয়ারটেকার, আর একটু আগে যাকে দেখলেন দোয়া করতেছে, উনি আমার একজন সহকারী ডাক্তার। আসেন, মেডোরিনাম সাইকোটিক মায়াজমের প্রতিনিধিত্ব করে, ঠিক সেই কারণে এর মানুষেরা নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখতে চায়। সাইকোসিসের রাজা বলা হয় কাকে স্যার? থুজা। একটা আপনারা সিনেমা দেখছেন না, অনেকে সিনেমায় এক সময় রাজার পাঠক করতো, এখন রাজার পাঠক করে না, আধুনিক কাল তো, সেখানে নায়কের পাঠক ছিল। রাজা যদি হয় থুজা, তবে নায়ক হচ্ছে মেডোরিনাম। থুজা যেখানে ফেল করে, মেডোরিনাম সেখানে মাস্টারি করে। এটা কারণ আছে। আমরা অনেক সময় প্রপার ওষুধ ডায়াগনোসিস করার পরে যদি ওষুধ ফেল করে, তখন আমরা বিভ্রান্ত হয়ে ওষুধ পাল্টাই, পাওয়ার পাল্টাই, এলোমেলো হয়ে যায়। গুণী মহাজনরা বলছেন, যখন আপনি নির্দিষ্ট ওষুধ, সুনির্বাচিত ওষুধ ফেল করছে আপনার রোগীতে, তখন আপনি ভালো করে আপনার কেস টেকিংটা আবার ফলো করবেন, অথবা কেস টেকিং করার সময় আপনি একটু ভালো করে নজরে আনবেন। যদি কোনো পেশেন্ট তার পূর্বপুরুষ থেকে মায়াজম বহন করে, তার নিজের অর্জিত মায়াজম নয়, যদি পূর্বপুরুষ থেকে বহন করছে, যত ব্যাকের থেকে, মানে বাবার বাবা, তার বাবার থেকেও যদি হয়, অর্থাৎ যত ব্যাকে যাবে, সেই মানুষটির নির্বাচিত হ্যালো হ্যালো কথা শোনা যায়? নির্বাচিত ওষুধে অনেক সময় কাজ করে না, ওষুধ ফেল করে। যখন সুনির্বাচিত ওষুধ ফেল করবে, সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই একটি নৌষধ ওষুধ, যে ওষুধটি অপেক্ষাকৃত সদৃশ, এরকম একটা ওষুধ যদি আপনি অ্যাপ্লাই করেন, রোগী নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। তারপরেও যদি দেখেন রোগী ভালো হয়নি, আপনি কনফার্ম থাকবেন রোগীটি দুরারোগ্য, এটি সারবে না। আমরা অনেক সময় মানতে চাই না হোমিওপ্যাথিরা, দুরারোগ্য বলে আমার কোনো কথা আছে নাকি? আছে। সবই আপনার হাতে থাকলে, আপনার তো ইমান দুর্বল হয়ে যেত, আপনি সৃষ্টিকর্তারে মানতেন না, ওই জন্য একটা হাতে রাখছে আল্লাহ কায়দা করে। বোঝা গেছে? মানুষের হাতে সব নাই, এটাও তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আপনারা সবাই বোধহয় খানিকটা, একটু কলম হাত দ্বারা, একটা কলম। অনেক সময় কেউ কেউ বুঝতে চায় না
বোঝালেও সে মানতে চায় না। কারণ হলো কি? কারণটা হচ্ছে এরকম যে যিনি বুঝাচ্ছেন তিনি হয়তো আমার মতো ক্ষুদ্র মাপের মানুষ, কিন্তু উনি যার থেকে শিখেছেন তিনি আমার চেয়ে উপর লেভেলের মানুষ। সুতরাং যেহেতু উনি বলেছে আপনার কথা মানবো কেন, আমার উস্তাদ আপনার চেয়ে বয়সে বড়, স্বাস্থ্য ভালো, তার চেম্বারে অনেক ওষুধ, রুগী আপনার চেয়ে বেশি হয়, ফলে ওনার চেয়ে কি আপনি বেশি বুঝেন? বিষয়টা এরকম। একটা ছোট্ট গল্প বলি স্যার। কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে, তো সেখান থেকে মনে করেন রেড ক্রিসেন্ট বা এরকম কোনো সাহায্য সংস্থার লোক গেছে, ডাক্তার গেছে, তো যারা মারা গেছে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বুকে একটা সিল মেরে দিতে হবে, মরা মানুষগুলোকে অন্যত্র নিয়ে যাওয়া হবে। আর যারা বেঁচে আছে তাদের বুকে কোনো সিল দেওয়া হবে না, তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়? মেডিকেলে। তো এরকম অসংখ্য মানুষের মধ্যে একজন মানুষ মরার মতো হয়ে পড়েছিলেন, ডাক্তার বুঝতে পারেন না, ওনার বুকে একটা সিল মেরে দিয়েছে, উনি মারা গেছে। তো স্বাভাবিকভাবে মরা মানুষদের টান দিয়ে টানা হেঁচড়া করে নিয়েছে, মরে গেছে এত যত্ন করে টানার দরকার কি, খুব টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। তো সিল মেরে গেছে যতক্ষণ আগে, তাকে তার অনেক পরে টানতে এসেছে, ততক্ষণে তার জ্ঞান ফিরে এসেছে। তো টানা হেঁচড়া করলে বলছে এই মানুষটি যার বুকে সিল মারা আছে, মানে যাকে মরে গেছে মনে করেছে, সে বলছে ভাই আমার টানা হেঁচড়া করো না, আমার খুব কষ্ট লাগছে, আমাকে একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। তো যেই মানুষটি টানছে সে হলো মূর্খ, ডোম। সে বলছে যে তুমি মরনি মানে, আর তোমাকে হসপিটালে নেওয়া হবে কেন? বলছে আমি তো বাইচা আছি। কয় না তুমি বাইচা নাই, তুমি মরে গেছো। তো বলছে না রে ভাই আমি বাইচা আছি, আমার একটু হসপিটালে নেই। তো বলছে যে তোমার বুকে সিল মারা আছে, মরা মানুষ দেখো না। তো বলছে যে ভাই সিল মারলে কি, আমি তো বাইচা আছি। বলছে শালা তুই কি বড় ডাক্তারের থেকে বেশি বুঝিস? বড় ডাক্তারে তোর বুকে সিল মারিয়ে দিয়েছে, তুই মরে গেছিস, তুই আমি বাইচা আছিস, তুই কইলেই চলবে? তো অনেক সময় বড় ডাক্তারে যেহেতু সিল মারিয়ে দিয়েছে, সুতরাং আপনি বললেও কাজ হবে না, ডোম এটা মানতে চায় না। তো অনেক সময় আমাদের অবস্থাটা এরকম হয় যে কোনো একজন সিনিয়র মানুষ বলে দিয়েছে, হয়তো অনেক পেশেন্ট তার হয়, ব্যবসা এক জিনিস, বাণিজ্য এক জিনিস, ডাক্তারি অনেক জিনিস। এমন অনেক ডাক্তার আছে যার রোগীর অভাব নাই, কিন্তু তাকে হোমিওপ্যাথিক বানান বলতে বললে তার ক্ষমতায় কুলাবে না। হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথিক দুটো শব্দের অর্থ বলতে পারবে না, কোনটা সদৃশ্য আর কোনটা সদৃশ্য বিধান অনুযায়ী, প্যাথিক আর প্যাথি এই দুটোর তফাৎ জানে না, চুল পেকে গেছে। কেন আমার মতো মূর্খ আশরাফুল যখন বলে, তখন সে রাগ হয়, বেটা তুমি জানো আমি কার থেকে শিখেছি। তার মানে তাকে বোঝালো, সে বুঝতে চায় না। তো যে সমস্ত মানুষ বুঝতে চায় না তাকে বোঝানোর একটা কায়দা আছে স্যার। একটা মানুষ গ্রামে খালি ডাক্তার সাথে তর্ক করে, ওকে বুঝাইলে সে বুঝে না, আর তর্ক করার সময় বলে যে আমাকে যদি বুঝাইতে পারিস আমার লাল গরুটা তোরে দিয়ে দেবো, ওর একটা লাল গাভী আছে, সে গাভীটা 10 কেজি করে দুধ হয়। তো কারোর সাথে তর্ক লাগলে সে জিতলে নিয়ে আসে, আর সে হারে গেলে কয় বুঝি নাই, গাভীটা দিবে না এই জন্য কয় বুঝি নাই। তাই একদিন তার বাড়ির পাশের এক লোকের সাথে তর্ক হয়েছে, সে কয় আমি বুঝি নাই, গাভী দিবে না এই জন্য। কয় তুই বুঝিস নি? কয় না। কয় ঠিক আছে তোরে বুঝাবো। কয় পারলে বুঝাইস। তো সকালবেলা তর্ক হয়েছে, বিকেলবেলা তারে বলছে ভাই আমার তো ডায়রিয়া হয়ে গেছে, তুই আমার ডাবের গাছে একটু উঠতো, গাছ তো বেশি বড় না, তুই 10টা ডাব পারবি, 5টা তোর 5টা আমার। তো গ্রামের মানুষ একটা ডাব পাইলে তো খুশি হয়ে গাছে ওঠে, চিন্তা করছে 5টা আমার, খুশির ঠেলায় গাছে উঠছে। এই লোক আগের থেকে একটা বাঁশ, লম্বা বাঁশ রেডি করে রাখছে। যখন সে ডাবের কাছাকাছি গেছে তখন তার পাছায় বাঁশ দেয়, এমনি গোদা দেয়। কয় ভাই তুমি ডাব পারতে উঠে আমার গোদা দাও, কয় তোর ফেলবো এই জন্য, পড়লে তো মরে যাবো, কত মারার জন্য উঠেছে। তো বলছে যে বুঝায় না কি তোমার আসল কথাটা। বলছে তোরে যে সকালে বুঝাইছিলাম তুই বুঝিস নি? কয় নামে এসে কই, কেন তুই ওখান থেকে তুই বুঝছিলি কিনা? তো কয় বুঝছিলাম। তো কয় তাহলে তোর গরুটা দিয়ে দেখো। আমি নামে এসে দিই। কয় তুই ওখান থেকে তোর ছেলেকে বল, পাশেই বাড়ি তো। এখন সে ডাবের কাছ থেকে ডাক পাড়ে, কয় কালু রে গরুটা খুলে দিয়ে দে। কয় কেন দি বাপু? কয় সকালে আমি বুঝছিলাম। কয় তুমি তো সকালে কইলা বুঝেনি। কয় সালার পুত তখন কি আমার পাছায় বাঁশ দেওয়া ছিল, এখন যে বাঁশ। তো ঘটনা হলো আপনি কিছু মানুষ আছে তাকে নারিকেলের গাছে না চড়িয়ে, ডাবের গাছে না চড়িয়ে যতক্ষণ বাঁশ দেবেন সে বুঝবে না। তো এইরকম কিছু মানুষ আছে যারা বুঝতে চায় না, ওদের জন্য ডাবের গাছ আর বাঁশ দুটো জিনিস দরকার। তো আমরা আসি মেডাল নামের পরে, এদের মনের মধ্যে সবসময় একটা দুর্বলতা কাজ করে, আমার গোপন কথা, আমার দুর্বল কথাটা না জানি ফাঁস হয়ে গেল, যে কারণে সে সবসময় আতঙ্কের মধ্যে থাকে। এ কারণে কোথাও যদি কোনো আলোচনা হয় সে অন্যের সমালোচনা করার চেষ্টা করে, নিজের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য, তার কথাটা কেউ যেন না বলে। সাইকোসিসের অন্যতম কথা হচ্ছে তার গোপন জিনিসটাকে গোপন রাখতে চায়। আমি একটা উদাহরণ দিই, যারা জুয়া খেলে, ওপেন খেলে, গোপন জায়গায় গিয়ে খেলে, ওটাই সাইকোসিস। আমার ছাত্রছাত্রীরা মাঝে মাঝে প্রশ্ন করে স্যার সাইকোসিস কি?
আমি সাইকোসিস বুঝতো না, মিস কল দিয়ে আমার চেক করে যে আমার টাকা কেটে গেছে। মিস কলে কোনো টাকা কাটে, ওরা এতটাই সন্দেহপ্রবণ যে মিস কল দিয়েও কি করে, চেক করে টাকা কেটেছে কিনা। অনেক সময় আমার ছাত্রছাত্রীকে বলি সাইকোসিস ছিল না, কয় না স্যার। আমিও মানুষটার বয়স কত, কয় 60। আমার চুল পেকে দেওয়ার কথা ছিল না, কয় ছিল। আমি চুলটা দেখাতো কালো হয়ে আছে না, কয় আছে। আমি কি দিয়ে ঢেকেছি, কালি দিয়ে। ওটাই সাইকোসিস, যে তার অরিজিনালটাকে লুকিয়ে রাখতে চাই। কেউ কেউ হয়তো মনে মনে গাইল দিচ্ছেন আমারে যে আমি চুলে কলম দিচ্ছি, এটা স্যারে জানলে কিভাবে। স্যার গোপন কথা জানার রাস্তা আছে, আবার অনেক সময় গোপন কথা নিজের থেকে ফাঁস করে। আগের যুগে রাত্রিবেলায় যাত্রা গান হতো না, পালা গান হতো না, তো তখন তো মানুষের বসার ব্যবস্থা ছিল না, দুবড়া ঘাসের উপর বসতো। তো যে আগে যেতে পারবে তার ভালো জায়গাটা। এরকম গান শুনতে গেছে, আগের কাতারে গিয়ে একজন বসছে, সন্ধ্যাবেলায় বসবে, ভোর রাত্রে প্রসাবের বারাত, কিন্তু সে নড়ে না, কারণ জায়গা হারাবে, আরেকজন জায়গা দখল করবে। তো চিন্তা করছে প্রসাবের তো খুব বারাত, কেমনি কি করি। তো লুঙ্গি পরে, তো লুঙ্গির নিচ দিয়ে আগের মানুষ কিন্তু রাবারের জুতা পরতো স্যার, রাবারের জুতায় প্রসাব করে দিয়ে বসে আছে, যাওয়ার সময় প্রসাবটা উল্টে দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে। তো প্রসাব করে বসে আছে। এখন গায়ক কিছুক্ষণ পর পর বলছে, রামু তোর গোপন কথা কইয়া দিব রে। ওই লোকের নাম আবার রামু। তো গায়ক তার গানের একটা অংশ হিসাবে বলছে, রামু তোর গোপন কথা বলে দিব রে। ও চিন্তা করছে আমি যে অন্ধকারে লুঙ্গির তল দিয়ে জুতায় পোশাক করছি, সারা বেটা জানলো কেমন করে। খানিক পর পরই খালি কয়, রামু তোর গোপন কথা কয়ে দিব রে। যখন কয়েকবার বলা হয়েছে তখন ওর ভীষণ রাগ হয়েছে, যে বারবার একই কথা কইছে আমার অপমান করার জন্য। ও রাগ হয়ে মঞ্চে দাঁড়িয়ে বলছে, তুই আর কি গোপন কথা কবি, জুতাই মুতি সেটাই কবি কয়া। অনেক সময় গোপন কথা স্যার আপনা আপনিও ফাঁস হয়। তো যাই হোক, আমি কারো গোপন কথা ফাঁস করার জন্য উঠিনি স্যার, বিশ্বাস করে না করে। দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান। আমরা রোগী যখন চিকিৎসা করি তখন আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হয়, দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান। আমরা দেখব, দেখে বুঝবো রোগীর হাত পা, চোখ, নাক, মুখ, আচরণ যা কিছু আছে। আর কি জিজ্ঞাসন, জিজ্ঞাসা করব। আর কি আমাদের অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাবো। তাহলে তিনটা জিনিসের সমন্বয়ে আমরা কি করছি, চিকিৎসা করছি। তাহলে রুগীকে দেখে চিনবো কিভাবে, একটু আপনারা ওদিকে খেয়াল করেন। মেডোরি নামের রুগীর চেহারা কেমন হতে পারে? মেডোরি নামের রুগীরা সাধারণত ফর্সা, লম্বা, পাতলা, একটু সামনের দিকে বাঁকা, যেটাকে আমরা বলি বেন্ডিং ফ্রন্ট, সামনের দিকে একটু কলকুজো টাইপের, বাঁকানো। আমি খানিক আগে বলছিলাম যে উপাদান থেকে যে ওষুধটি তৈরি, ওই ওষুধের অনেকগুলো বৈশিষ্ট্য বা প্রায় সব বৈশিষ্ট্যই মিল থাকে। গনোরিয়ার পুঁজ থেকে কি তৈরি? মেডোরিনাম। গনোরিয়ার পুঁজের রং কেমন? সাদা। মেডোরিনামের রোগীদের গায়ের রং ওইরকমই ফর্সা। এরা কলকুজো টাইপের, পাতলা, যেমনটা দেখছেন এরকমই। তাহলে দেখে চিনতে, আপনার ঘরে যদি মেডোরিনামের রোগী আসে, ফিগার খানিকটা দেখা থাকলো সুবিধা হবে বুঝতে। এখন বলতে পারেন যে কেন মোটা হতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু অধিকাংশই এমনটা হওয়ার কথা। আসি আমরা তারপরে। ঠোঁট মোটা, মেডোরিনামের রোগীর ঠোঁট মোটা। স্যার একটা সত্য কথা কই, কেউ গালাগালি করেন না, যাদের ঠোঁট মোটা তাদের রাগ বেশি হয়। হ্যাঁ, ব্যতিক্রম থাকতেই পারে। এখন যে সমস্ত মেয়েদের ঠোঁট মোটা, ছেলেদের ঠোঁট মোটা, বিয়ে সাজিয়ে গেছে, ওরা হয়তো একটু কম গালাগালি করবে, কিন্তু যাদের বিয়ে হয়নি তারা কইবে বিয়ে ভাঙাচ্ছে। খোদার কসম স্যার আমি ওই কাম করিনি। ঠোঁট মোটা মানুষদের রাগ বেশি, সেটা আমি বলছি। বিশ্বাস না হয় মেডোরিনামের রোগীকে জিজ্ঞাসা করবে তার রাগ কেমন। মেডোরিনামের রোগী কিন্তু ঠোঁট মোটা। এগুলো কিন্তু অভিজ্ঞান, এগুলো কিন্তু দর্শন, হোমিওপ্যাথিক দর্শন এবং অভিজ্ঞান। আপনি চাইলেই সব জায়গায় খুঁজে পাবেন না। আমি একটা বই লিখতেছি ম্যাথমেটিক্যাল, সেখানে প্রত্যেকটা ওষুধের 3টে চ্যাপ্টার করছি। দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান। অভিজ্ঞানের মিনিমাম 10টা করে পয়েন্ট রাখার চেষ্টা করছি। এই অভিজ্ঞানগুলো খুব দুর্লভ, অনেক কাজে লাগবে। অভিজ্ঞানটা আমি পরে আলোচনা করব। হ্যাঁ, এরা মনে হবে তেল মেখে আছে, এদের মুখ খুব তেলতেলা হয়ে থাকে, ঠিক আছে? নেটটা আমি রোগীর মতো অনেকটা তেলতেলা, দেখেন ভালো করে, মনে হচ্ছে তেল মাখানো আছে। ক্লিয়ার? এদের সর্বশরীরে প্রচুর চুল থাকে, লোম থাকে, সারা শরীরে খুব ঘন লোম থাকে। যাদের শরীরে ঘন লোম থাকে তাদের একটা বৈশিষ্ট্য থাকে, কেউ গালাগালি করেন না স্যার, যাদের গায়ে একটু লোম বেশি তাদের
একটু কি বেশি, একটু তারা দুষ্টু মিষ্টি হয়, নাই বা বললাম একটু দুষ্টু মিষ্টি হয়, ঠিক আছে? বুঝছেন না? আমার মতো বেকে হলে বুঝবেন না, যারা চালাক তারা বুঝছে। সরাসরি বলেন স্যার। স্যার আমি বোধহয় আগের কোনো একটা ক্লাসে বলছিলাম, যাদের কানের এখানে চুল থাকে বেশি, আঙ্গুলের এখানে চুল থাকে, এটা থুজার বৈশিষ্ট্য। এরা কি চুরি করে খায়? খাবার খাবার। আর যাদের সারা শরীরে চুল বেশি, তারা একটু দুষ্টু মিষ্টি, ছেলে হলে মেয়েদের দিকে, মেয়ে হলে ছেলেদের দিকে, একটু এই সেরকম আর কি। সারে হাসছে, সারে বুঝছে। আর যাদের ঘাড়ে চুল বেশি, তারা একটু চোর টাইপের হয়, চোর। আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি। আমার গ্রামে একজন বিখ্যাত চোর ছিল, তার ঘাড়ে প্রচুর চুল ছিল, সে শীত কাঠিতে চুরি করতো। আপনারা মনে মনে করছেন চোরের গ্রামের লোক এত কথা কন। স্যার ওরকম লোক তো সব গ্রামে একটু একটা ছিল, আগে ছিল না স্যার? তবে আমি কিন্তু লোক ভালো স্যার, চুরি চামারি করি না। তো যাই হোক, বৈশিষ্ট্য, যদি ঘাড়ে চুল থাকে তাদের চোদ্দ বৃত্তি থাকে, চুরি করার একটা টেন্ডেন্সি। যাদের এই জায়গায় আর এই জায়গায় থাকে, তারা খাবার চুরি, অন্যদিকে একটু দুষ্ট হয়। আর যাদের সারা শরীরে চুল, তারা একটু অন্যদিকে দুষ্ট হয়। মেলাবে মেডোর নামে রুগীরা এরকম মনে হয় যেন শরীরটা পরিপুষ্ট হচ্ছে না, ক্ষয় দশা আক্রান্ত, এরকম মনে হয়। বিশেষ লক্ষণ, অনেক সময় একটা ওষুধ 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, এত কি মনে রাখা সম্ভব? একটা ওষুধকে যদি আমরা এক লাইনের ব্যারিকেডে আটকে ফেলতে পারি, কেমন হয় স্যার? আমি আমার প্রায় সবগুলো ওষুধকে চেষ্টা করছি কয়েক শব্দে আটকে নেওয়া। মেডোরিনামকে আমরা যদি চিনতে চাই, কিভাবে চিনব? অতিরিক্ত একটা কথা, অতিরিক্ত, সেটাই হচ্ছে মেডোরিনাম। কেমন? কতগুলো শব্দের আগে যদি খুব বা অতিরিক্ত কথাটা জোড়া লাগিয়েলেন, তাহলে মেডো হয়ে গেছে। মেডো চেনার জন্য কিচ্ছু লাগবে না। আমি আমার লেকচারে বলি, আমার লেকচারের পরে বাড়ি গিয়ে কেউ যদি ওই ওষুধ না চিনে, তাহলে আমার জুতা দিয়ে পিটানো উচিত। কারণ আমার লেকচারের পরে মেডোরিনাম কিংবা আমার লেকচারের পরে আমার পড়ানো ওষুধটা সারা জীবনে আর পড়ার দরকার পড়বে না, যদি কানটা খোলা থাকে, মনটা খোলা থাকে। বসে আছেন, লেকচার আমার দিকে তাকাচ্ছেন, মনটা বান্ধবীর দিকে, কাজ হবে না। বন্ধুর দিকে কাজ হবে না, মনটা আমার দিকে দেন কিছুক্ষণের জন্য। চিন্তা করছেন এরকম মরা ধরার দিকে মন দিয়ে লাভ কি? লাভ একদিন হবে যদি ঘরে রুগী আসে। খুব খেয়াল করেন, খুব লবণ প্রিয়, খুব মিষ্টি প্রিয়, খুব টক প্রিয়, খুব চর্বি প্রিয়। এই চারটা খাবারকে যে একখানে করে খেতে পারবে, তাতেও আছে না অনেক মানুষ যে মাংসের সাথে ক্ষীর খেতে পারে। সবাই পারে? পারে না, কিন্তু কিছু মানুষ পারে। এটা তার মানে আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য। তো আপনি বলবেন যে এই চারখান খাবার তো আর্জেন্টিকামও খাই, নেট্টামিউরও খাই, ফসফরাসও খাই। আমি আপনারটা মানলাম না। মানবেন সে ব্যবস্থা আছে, কইছি না খানিক আগে যে গাছে উঠাবো। গল্পটা তো আগে এই জন্য শুনেছি যাতে ভয়ে মানেন। বিষয়টা হচ্ছে এই চারটা খাবার পছন্দকারী এরকম আরো 3টা ওষুধ আছে, এবং তারা প্রায় সমান সমান নাম্বার পায় মেডোরিনামের সাথে। আলাদা করবো কিভাবে? অন্য রোগীরা ফসফরাস বলেন, আর্জেন্টিকাম বলেন, নেট্টামিউররা এই খাবারগুলো পছন্দ করে ঠিকই, কিন্তু এই খাবারগুলো একসাথে মাখিয়ে দিলে খাবে না, খেতে পারবে না। অনলি মেডোরিনাম টক, লবণ, মিষ্টি এবং চর্বি। চর্বি বুঝেন, মাংসের মধ্যে যে চর্বিটা, এই চর্বিটা একসাথে মাখিয়ে দিবেন, তাতেও সে মজা পায়। মানে চারটাই তার কাছে সমান প্রিয়, চারটা একখানে মাখায় খেলেও তার সমস্যা হয় না, অন্যরা তা পারবে না। আরো তফাৎ আছে, আরো তফাৎ আছে। যেমন মেডোরিনাম রাগলে যেরকম মারাত্মক হয়ে যায়, বাকি 3জন তা হয় না। তফাৎ এখানে আছে, আরো তফাৎ আছে, সেটা আলোচনায় আমরা আসবো। তাহলে চারটা শব্দের আগে যদি আমরা খুব শব্দটা জোড়া লাগিয়ে দিই, কি? খুব লবণ খাই, খুব মিষ্টি খাই, খুব চর্বি পছন্দ, খুব টক পছন্দ, তবে মেডো দেয়া যাবে চোখ বন্ধ করে। আপনি দুনিয়ার কোনো ডাক্তারকে দিয়ে কেস টেকিং করে এই 4টা লক্ষণ যার মধ্যে সমান থাকে, অন্য ওষুধ আনতে পারবেন না। হ্যাঁ, আরো একটু কনফার্ম হওয়ার জন্য কি করব, আরো কয়েকবার খুব লাগিয়েছি আমি। কিরকম? যে এরা কোনো কিছু ঘটার ভয়ে খুব উদ্বিগ্ন থাকে, এরা খুব গরম কাতর, কখনো কখনো শীত কাতর হতে পারে। এটুকু যদি অন্তত থাকে যে কোনো কিছু ঘটবে, মানে
ঘটবে না, কিন্তু অহেতুক সে কোনো কিছু একটা ঘটতে পারে এই আশঙ্কায় আশঙ্কিত থাকে। না জানি আমার কিছু একটা ঘটে যাচ্ছে, না জানি আমার কিছু একটা ফাঁস হয়ে যাচ্ছে, না জানি কিছু একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম একটা আশঙ্কা থেকে অহেতুক সে কি থাকে, উদ্বিগ্ন থাকে। এই কথাটা যদি কোনো রোগী বলে তাহলে ব্যাস, ওই যে 4 খাট খাবার পেয়েছে আর অহেতুক উদ্বিগ্ন থাকে। ক্লিয়ার? মেডোরিনাম। স্যার ওইখানে একজন ঘুমাচ্ছেন, কষ্ট করে এসছেন, 1000 টাকা ডেলিগেট ফি দিয়ে যদি ঘুমান, তার থেকে বাড়ির আশেপাশে হোটেলে 300 টাকা দিলে তো আরাম করে ঘুমাইতে পারতেন। একটু কষ্ট করে জাগেন। ও স্যার, আমার ছাত্রী বলছে একটা গল্প শোনাবেন না? হ্যাঁ শোনাবো তো বটে। একজন মানুষ কোনো কারণে খুব টেনশনে আছে, বউ বাড়িতে নাই, তরকারি রান্না করছে। তো ওই সময় মোবাইল এসছে, তরকারিতে লবণ দিয়েছে, লবণ হয় নাই, লবণের প্যাকেট নিয়ে এসে লবণ সে ঢালছে, কিন্তু ইতিমধ্যে সে করেছে কি, মোবাইলটা এভাবে কানে ধরেছে, চামচ দিয়ে যে ঝোলটা তুলেছিল সেই ঝোলটা মুখে দিয়েছে, লবণ হয়নি। এখন লবণের প্যাকেটে লবণ ঢালে, আর ওই যে টেনশনে আছে আবার এই চামচটাই চাটে, লবণ হয়নি, আবার লবণ ঢালে, মানে নতুন করে ঝোল আর তুলছে না। লবণ দেওয়ার পরে একটু নাড়বে না, সেখান থেকে ঝোল তুলে মুখে দিবে, তবে না লবণ হয়েছে কিনা বুঝবে। কিন্তু সে তা না করে কি করছে, লবণ পাতিলে বারবার দিচ্ছে, কিন্তু সে ওই আগে যে একবার তুলেছে ঝোল, সেই ঝোলটা বারবার মুখে দিচ্ছে, আর কয় লবণ হয়নি, আবার দিচ্ছে। এই করতে করতে ½ কেজি লবণ দেওয়া হয়ে গেছে। কয় সালাদ পুতরা কি লবণ বানাইছে রে, পুরা প্যাকেট দিয়ে দিই, লবণই হয় না। তার মানে সে কতটা টেনশনে আছে যে লবণ অলরেডি ½ কেজি দেওয়া হয়ে গেছে, তার তরকারিতে লবণ হয় না। তার মানে প্রথম যে ঝোল উঠাইছিল সেটাই সে খাচ্ছে, আর বারবার কয় লবণ হয় না, লবণ হয় না। টেনশনে থাকলে মানুষ কিন্তু এইরকম ভুল কাজ করে। ও আমাকে অনেকক্ষণ ইশারা করছে গল্পটা বলার জন্য, কিন্তু আমি এতক্ষণ বুঝি নাই যে ও কি বলছে। যে 4টা জিনিস খুব পছন্দ করে, আপনারা ভাবছেন আপনাদের জন্য 4টা খাবার আমি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে এসেছি, বিশ্বাস করেন আনি নাই। এরকম খাবার পছন্দ করে মেডোরিনাম, সেটা দেখানোর জন্য আনছি স্যার। তো ঠিক আছে, এরপরে আসি। এছাড়াও বিশেষ কিছু লক্ষণ মেডোরিনামের আছে। এরা সারা শরীরে খুব চুল থাকে, ওই যে বলছি না, খুব আমি ছাড়ছি না আজকে। সারা শরীরে খুব চুল, খুব গরম কাতর, খুব জেদ, খুব রাগ, খুব পিপাসা, এতটাই পিপাসা এরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে, স্বপ্নেও পানি খায়। বোঝা গেছে? খুবই অধৈর্য, খুব কুচিন্তা প্রবণ, খুব আবেগ প্রবণ, খুব সহজে কান্না করে। গায়ে যাদের লোম বেশি তারা একটু সেক্সি হয়। আমি এতক্ষণ বলতে চাইছিলাম না, কিন্তু অলরেডি পর্দায় এসে গেছে, ফাঁস হয়ে গেছে। আমি একটা কথা না বললে আমার খুব খারাপ লাগবে। কিছুক্ষণ আগে যিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা বললেন, ডাক্তার আফসার আলী স্যার, উনি আমার শ্রদ্ধেয় গুরু।